সীমান্ত ভাই এবং শিহান ভাইকে তাদের অ্যাক্টিভিটিসের কারণে হত্যা করা হয়েছে বলে আমরা এটা ধরে নিচ্ছি। তাদের বিচার নিশ্চিত করার জন্য যদি একটি তদন্ত কমিটি গঠন না করেন তাহলে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। আন্দোলনকারীদের গুপ্ত হত্যা করা হচ্ছে দাবি নাগরিক কমিটি। সরকারের কড়া সমালোচনা, নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্তে পুলিশ। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে। এখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকার আসলে কারা আছে, কি পদক্ষেপ গ্রহণ করবে 24 ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, হত্যার কারণ, পরিকল্পনা এসব দ্রুত উদ্ঘাটনে আমরা কাজ করছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। টঙ্গী ও আশেপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। প্রথমে অভ্যুত্থানকারীদের গাড়ি বহরে হামলা, এরপর হত্যাকাণ্ডের শিকার 3 জন আন্দোলনকারী। একে গুপ্ত হত্যা বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মুখপাত্রের দাবি, অতি দ্রুত এসব ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে। অন্যদিকে পুলিশ বলছে ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার ঘটনাসমূহ আমরা খুবই সিরিয়াসলি দেখছি। আসামিও গ্রেফতার করেছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর তদন্ত করছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, হত্যার কারণ, পরিকল্পনা এসব দ্রুত উদ্ঘাটনে আমরা কাজ করছি। প্রতিনিয়তই কোনো না কোনোভাবে হামলার শিকার হচ্ছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। এ নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছে অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে। এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। অভ্যুত্থানের সময় মাঠের শক্তি ছিল, তাদেরকে যদি এইভাবে গুপ্ত হত্যা করা যায় এবং সেখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকার আসলে কারা আছে এবং এই গুপ্ত হত্যার ব্যাপারে তারা কি অবস্থান গ্রহণ করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে 24 ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। তিনি আরো মনে করেন, গুপ্ত হত্যা বা কোনো ধরনের হামলা করে তরুণদের দমাতে পারবে না কোনো শক্তি। পুনর্গঠনের প্রক্রিয়া চালু করতে চাচ্ছি। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিক অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদ উপস্থিত ছিলেন। মাইকেল চাকমা বলেন, 5 বছর 4 মাস তিনি গুম ছিলেন। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের সময় অবরোধ করে ইউপিডিএফ। তার অভিযোগ, এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। লিখিত অভিযোগ দেওয়ার পর কাজ শুরু করবে তদন্ত সংস্থা। প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। যখন তাকে ছেড়ে দেওয়া হয়, এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেই অবস্থায় পরবর্তী সময় উনি যখন উদ্ধার পান, তারপরে ওই গামছাগুলোকে তারপরে উনি গিয়ে আবার জঙ্গল থেকে সেগুলো আবার নিয়েও আসেন। তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিলের 36টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একটি সূত্র বলছে তাদের নামে আরও অ্যাকাউন্ট পাওয়া যেতে পারে। জানা গেছে অ্যাকাউন্টগুলোতে জমা ছিল 15 কোটি 14 লাখ টাকা। এর মধ্যে তুলেও নেওয়া হয়েছে 14 কোটি 27 লাখ। এর আগে গত 21শে আগস্ট দেশ ত্যাগের সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। অন্তর্বর্তী সরকারের দেয়া রোড ম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ভাবনা থাকলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা AZM জাহিদ। বনানীতে এক অনুষ্ঠানে একথা বলেন বিএনপি নেতারা।
জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বনানীতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোগী রয়েছেন আমাদের সরকারের দেয়া নির্বাচনের রোডম্যাপ যৌক্তিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া ঘোষণায় প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির। নেহায়েত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি। প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। সময়ের যে যৌক্তিকতা, প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে, কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের সিনিয়র নেতা ডাক্তার AZM জাহিদ বলেন, ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে, পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কয়েকজন এমন কথা বলেন 53 বছরের রাজনীতিবিদরা নাকি সংস্কারই করে নাই। জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, এটা সংস্কার না? এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করলে রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে। সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ, কত শান্তির দেশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। 31 দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেবে বিএনপি, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালায় তিনি একথা বলেন। দলের ঢাকা বিভাগীয় কর্মশালায় অংশ নেন টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। এ সময় 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, আমরা যদি 31 দফা সফল করতে পারি, মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদের কায়দায় আমরা জবাব দেব না, তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। যা আমরা 31 দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারবো। ঈদ সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার স্থানীয় সময় বেলা 11টায় কায়রোতে পৌঁছান তিনি। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে সেখানেই সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে কায়রোতে মালয়েশিয়ায় মিনিস্টার অফ হায়ার এডুকেশন ডক্টর জাজবরি আব্দুল কাদিরের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। D8-এর এবারের সম্মেলনে ডক্টর ইউনূসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রোব্রো সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি উপস্থিত থাকবেন। ইজতেমা মাঠে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক শেষে তিনি বলেন, সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক। যথাসময়ে ইজতেমা আয়োজনে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জুবায়েরপন্থীরা। নির্দেশনা অনুযায়ী মুসল্লিদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছেন সাতপন্থীরা। ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে। আমাদের জোরালো সর্বপ্রথম দাবি রয়েছে, সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে। তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব। রাতের সময় আরও থাকছে।
যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানিতে আরোপ করা হবে উচ্চ শুল্ক, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। চীনের পর আরেকটি বাণিজ্য যুদ্ধ শুরুর শঙ্কায় বিশ্লেষকরা। নাগরিক দুর্ভোগ নিরসনে দ্রুতই সিটি ও পৌর কাউন্সিলরদের স্বপদে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে জনপ্রতিনিধিরা যেন ক্ষমতার অপব্যবহার না করেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আইন সংশোধনের মাধ্যমে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক হিসেবে বসানো হয় প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয় আমলাদের। লোকবল সংকটে বিড়ম্বনা বাড়ে নাগরিক সুবিধা পেতে। বুধবার দেশের সিটি ও পৌর কাউন্সিলররা তাদের দায়িত্ব ফিরে পেতে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে জনপ্রতিনিধিরা দাবি জানান স্বপদে ফেরার। জাতীয় সরকার কখনোই উন্নয়ন করতে পারে না, স্থানীয় সরকার প্রতিনিধিদের পিছনে ফেলে। আমাদেরকে পুনর্বহাল করে দেন, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। জনপ্রতিনিধিদের বিকল্প হিসেবে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও সমালোচনা করেন এবি পার্টির এই নেতা। যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা আমলাদের ব্যবহার করেছিল অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, স্বপদে ফিরিয়ে আনা হলে জনপ্রতিনিধিদের হতে হবে জনমুখী। অন্যদিকে শিগগিরই সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না। সরকার পতনের পর মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ 1876 জন জনপ্রতিনিধি অপসারিত হন তাদের পদ থেকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কোটিপতি ব্যাংক হিসাব যখন কমছে তখন গৃহিণীদের অ্যাকাউন্টে বাড়ছে আমানত। সরকার পরিবর্তনের পরও অব্যাহত আছে এই ধারা। গত 1 বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে 2000 কোটি টাকার বেশি, যা বিগত 4 বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। মহির মারুফের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ 2 কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। শ্রমশক্তি জরিপ বলছে 2022 সালের তুলনায় 2023 সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে 3.5 লাখ। আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের 40%ই গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি, তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে। গৃহিণীদের জন্য অনেকগুলো টাকা যদি থাকেন, অবশ্যই তার করযোগ্য আয় যদি না থাকে, তিনি তার কর রিটার্ন দিয়ে উনি বলবেন যে ওনার কোত্থেকে আয়টা এসছে এবং সেই অনুযায়ী করতে হবে। তাহলে সাধারণের যেই হয়রানিটা সেইটা অনেকখানি কমে আসবে। এদিকে কর্মজীবী পুরুষের তুলনায় একজন কর্মজীবী নারী প্রায় 5% কম বেতন পান বলে জানাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠও থাকবে সমতল। সন্ধ্যায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কথা বলেন। একই সঙ্গে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে উৎসবমুখর বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন চাপে থাকলেও এবারে আমলার আধিক্য ও পক্ষপাত দুষ্ট হবে না। তবে
কমিশনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি দুর্বল আইনের মাধ্যমেও সঠিক ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। তো আমরা বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাস করতে চাই তাই রাজনৈতিক দলগুলো চায় এবং নাগরিকরাও চায় এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা আবার ফিরে আসুক। তো এই আমার মনে হয় না আমাদের কাজের সাথে এটা কাজ কোনোভাবেই এর দ্বারা ব্যাহত হয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ভারতে মার্কিন পণ্যে উচ্চ শুল্ক নির্ধারণের পাল্টা পদক্ষেপ হিসেবে এ ঘোষণা বাস্তবায়ন করবেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে দেশটির বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারত সফরে গিয়ে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নরেন্দ্র মোদীকে প্রায়ই বন্ধু বলে সম্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসে প্রবেশের আগে সেই বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধেই বাণিজ্য যুদ্ধের ঘোষণা দিলেন রিপাবলিকান নেতা। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে উচ্চ শুল্কের সমালোচনা করেন ট্রাম্প। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। ট্রাম্পের এমন ঘোষণা চীনের পর যুক্তরাষ্ট্রের আরেকটি বাণিজ্য যুদ্ধের হুঙ্কার হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শুধু ভারতই নয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন কানাডার সব ধরনের পণ্যের ওপর। আর এতেই যেন টালমাটাল অবস্থা অটোয়ার। বিরোধীদের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় সাধারণ কানাডীয়দের স্বার্থ না দেখে নিজেদের স্বার্থ রক্ষায় ট্রুডো ব্যস্ত বলে অভিযোগ তোলেন বিরোধীরা। যদিও এ নিয়ে ট্রুডো বলেছেন, মহামারী, মুদ্রাস্ফীতির মতো পরিস্থিতি অতীতে পার করে আসা কানাডা এই সংকটও মোকাবিলা করতে পারবে। We stand for an economy that is fairer, greener and stronger. An economy that works for everyone, not just the richest few. এর আগে নানামুখী সমালোচনার মুখে পদত্যাগ করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। রাইসা জান্নাত, সময় সংবাদ। প্রত্যাবর্তন রাঙিয়ে লম্বা সময়ের জন্য জাতীয় দলে থাকার টিকিট পেলেন শামীম পাটোয়ারি। 1 বছরের বিরতির পর আন্তর্জাতিক সার্কিটে তার ব্যাটিং পারফরম্যান্স সন্তুষ্ট করেছেন এই বাচকদের। তবে চিন্তা বাড়িয়েছে সৌম্য সরকারের ইনজুরি। টাইগারদের বর্তমান বোলিং লাইন আপকে দেশের ক্রিকেটের সর্বকালের সেরা বলে আখ্যায়িত করেছেন আব্দুর রাজ্জাক। শামীম পাটোয়ারিকে কিন্তু এই টাইপের হিসাব করে একদম প্রথমে যখন ওকে সিলেক্ট করা হয়েছিল এইভাবে, তো আমরা আসলে অল্প সময়ের মধ্যে অনেক বেশি আশা করে ফেলছিলাম। এই অ্যাটাকের এগেইনস্টে যদিও ভালো করতে পারে, আমার কাছে মনে হয় যে এখন মোটামুটি সে মানে প্রপার রেডি। প্রবাবলি এই মুহূর্তে আমার দেখা মতে যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল, ইন্টারন্যাশনাল লেভেলে ভালো হতো, বাট পেস বোলিং রেগুলার বেসিসে ভালো হতো না। উইনিং কম্বিনেশন থেকে যখনই কোনো প্লেয়ার, ভালো খেলা প্লেয়ার এরকম ভাবে বাইরে চলে আসবে, এটা টিমের জন্য একটা ব্যাড নিউজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। টঙ্গী ও আশেপাশের এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।